গত ৪ঠা জুন সমস্ত এক্সিট পোলের হিসাব নিকাশকে ভ্রান্ত প্রমাণ করে লোকসভা নির্বাচনের ফল কার্যত সমগ্র ভারতের মানুষকে অবাক করে দিয়েছে। জাতীয় ও আঞ্চলিক সংস্থাগুলির সমস্ত ধরনের সমীক্ষাকে ভুল প্রমাণ করে এই ফলাফল প্রকৃতপক্ষে এক্সিট পোলের কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ নরেন্দ্র মোদীর ইস বার ৪০০ পার এই স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে ভারতের তথাকথিত গদি মিডিয়ার দ্বারা তৈরি করা এই সমীক্ষাগুলির প্রায় সবকটিতেই এনডিএকে ৩৫০-র বেশি আসন পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সব সমীক্ষাকে অসার করে এনডিএর বিজয় রথ ৩০০-র ঘরও অতিক্রম করতে পারল না। ২৯২তেই থেমে গেল নরেন্দ্র মোদীর বিজয় রথ। বিজেপি এককভাবে পেল ২৪০, যা ম্যাজিক ফিগারের থেকেও ৩২টি কম। তাই নরেন্দ্র মোদীকে এখন জোট সঙ্গী নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর ওপরেই ভরসা করতে হচ্ছে। কিন্তু এই দুজন ব্যক্তির জোট সঙ্গী থাকার বিশ্বাসযোগ্যতা অতীতে খুব একটা সন্তোষজনক নয়। সময় সুযোগ পেলেই এরা যে শিবির বদলাতে মোটেই সময় নেন না, তা নীতিশবাবুর অতীত ইতিহাস দেখলেই বোঝা যায়। তাই এই সরকার যে সম্পূর্ণরূপে ৫ বছর পূর্ণ করবে সে বিষয়েও ১০০% নিশ্চিত করে বলা যায় না। তাই ভারতবর্ষ জুড়ে মোদী হওয়ার এই ফিকে হওয়ার কারণ সম্পর্কে যে চুলচেরা অন্তর তদন্ত হবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এর সমস্ত কিছুকে ছাপিয়ে সমগ্র দেশবাসীকে আরো অতিমাত্রায় অবাক করেছে পশ্চিমবঙ্গের ফলাফল, যেখানে সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, একাধিক মন্ত্রী আমলা যেখানে দুর্নীতির দায়ে জেলে, একাধিক নেতা যেখানে গারদের অন্তরালে, সন্দেশখালির মতো গুরুতর অভিযোগে যেখানে শুরু হয়েছে গণপ্রতিরোধ, সেখানে সমস্ত জল্পনা কল্পনাকে নস্যাৎ করে বিগত লোকসভার ফলাফলকেও টেক্কা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বিজেপির কাছ থেকে ৬টি আসন ছিনিয়ে নিয়ে এবং বহরমপুরের একদা দুর্দণ্ড প্রতাপশালী নেতা অধীর চৌধুরীকে হারিয়ে ২৯টি আসনে জয়লাভ করেছে। পরাজিত হয়েছেন বিজেপির তিনজন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিক, সুভাষ সরকার এবং দেবশ্রী চৌধুরী। পরাজিত হয়েছেন স্বয়ং দিলীপ ঘোষ। এর কারণ সম্পর্কে প্রায় প্রতিটি টিভি চ্যানেলেই দেখানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য। এখন প্রশ্ন হলো, শুধু কি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই তৃণমূলের ভোট বাক্সকে ভরিয়ে দিয়েছে? শুধুই কি এই লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকিয়ে মানুষ বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় তা মোটেই কিন্তু নয়। বাংলায় বিজেপির এই পরাজয় এবং তৃণমূলের এই জয়ের পিছনে ৫-৬টি ফ্যাক্টর কাজ করেছে। লক্ষ্মীর ভাণ্ডার তাদের মধ্যে একটি ফ্যাক্টর মাত্র। এটি একমাত্র কারণ নয়। আমি প্রতিটি ফ্যাক্টর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন। আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল নাও হতে পারে। যদি না হয় অবশ্যই কমেন্টে তা জানাবেন, আমি উপকৃত হব। প্রথমত, সংখ্যালঘু ভোটের পোলারাইজেশন। মোদির এনআরসি, সিএ, হিন্দুত্ববাদী কর্মকাণ্ড যেমন রাম মন্দির নির্মাণ প্রভৃতি ঘটনাগুলি সংখ্যালঘুদের এক প্রকার আতঙ্কিত করে তুলেছে। সংখ্যালঘুরা ধরেই নিয়েছেন যে বিজেপি পুনরায় শক্তিশালী হয়ে সরকার গঠন করলে বা ক্ষমতায় আসলে এনআরসি, সিএ প্রভৃতি চালু করবে এবং ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গে তাদের বসবাস করাই কার্যত অসম্ভব হয়ে পড়বে। ফলে সংখ্যালঘু ভোটের একটিও তারা অন্য কোনো দলকে না দিয়ে তাদের রক্ষাকর্তা হিসাবে তৃণমূলের দিকেই ঢেলে দিয়েছেন। কিন্তু সেই অর্থে হিন্দু ভোট অতটা বিজেপির দিকে পোলারাইজেশন হয়নি, যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ কেন্দ্রেই তৃণমূলের জয় নিশ্চিত হয়েছে। তাছাড়া তৃণমূল যেভাবে বিষয়টিকে নিয়ে প্রচার করে সাফল্য পেয়েছে, সেই অর্থে বিজেপি তেমনভাবে প্রচারই করতে পারেনি বা সেই প্রচারে সফলতাও পায়নি।
তাই সংখ্যালঘু ভোট যেভাবে তৃণমূলের দিকে পোলারাইজেশন হয়েছে, হিন্দু ভোট সেই অর্থে বিজেপির দিকে পোলারাইজেশন হয়নি। কারণ যে সমস্ত হিন্দু ভোটাররা তৃণমূলকে সমর্থন করেন তারা তৃণমূলকেই সমর্থন করেছেন, কিন্তু যে সমস্ত সংখ্যালঘু ভোটাররা সিপিএম বা কংগ্রেসকে সমর্থন করেছিলেন এতদিন, তারা সকলেই এবার তৃণমূলকেই সমর্থন করেছে। ফলে প্রতিটি কেন্দ্রেই এই অঙ্কটি তৃণমূলকে জেতার সম্ভাবনাকে নিশ্চিত করেছে। দ্বিতীয়ত, যে 26,000 চাকরি এই মুহূর্তে অনিশ্চিত এবং আরও 60,000 প্রাথমিকের চাকরি একবার অনিশ্চিত হয়ে পড়েছিল এবং বর্তমানেও যার কেস চলছে, তার সঙ্গে যুক্ত হয়েছে এসএসসি শুরু হওয়ার পর থেকে প্রাপ্ত সমস্ত চাকরির নতুন করে ডকুমেন্ট জমা করার নির্দেশ। ফলে এই 26,000 প্লাস 60,000 প্লাস ডকুমেন্ট জমা প্রায় 1.5 লক্ষ মিলিয়ে প্রায় 2.5 লক্ষ চাকরিজীবীর মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তাদের চাকরিটা থাকবে কি থাকবে না। তৃণমূল নেতৃত্ব অত্যন্ত সুকৌশলে সফলভাবে তাদের বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের এই চাকরির অনিশ্চয়তার জন্য সিপিএম বা বিজেপি দায়ী। তাই বিজেপি সরকার ক্ষমতা এলে তাদের চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, আর তারা ক্ষমতায় থাকলে যে কোনো মূল্যে তারা এই চাকরিগুলি রক্ষা করবে। তাই এই 2.5 লক্ষ পরিবার নিজেদের স্বার্থেই সমস্ত কিছু ভুলে তৃণমূল সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর হয়েছে। বিজেপি বিষয়টি নিয়ে তেমনভাবে প্রচার করতেই পারেনি বা মানুষকে সেভাবে বোঝাতেই পারেনি। মনে রাখতে হবে, এর সঙ্গে আরও 2.5 লক্ষ পরিবার যুক্ত হয়েছে, কারণ প্রত্যেক ভুক্তভোগী ব্যক্তির নিজেদের পরিবার ও তার নিকটাত্মীয়দের পরিবার, বিশেষ করে শ্বশুরবাড়ির পরিবার বিজেপির প্রতি বিমুখ হয়েছে। শ্বশুরবাড়ির পরিবার কথাটা এই কারণের জন্য বললাম যে কারো জামাই যদি বিপদে পড়ে তার অর্থ তার মেয়ের বিপদ বা তাদের নিজেদের বিপদ। তাই এক্ষেত্রে এফেক্টেড প্রায় 5 লক্ষ পরিবার। এখন প্রতিটি পরিবারে গড়ে যদি 5 জন করে লোক থাকে, তাহলে প্রায় 25 লক্ষ মানুষ এই কারণে তৃণমূলের দিকে আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছে। এরা সারা পশ্চিমবঙ্গের সব আসনে ছড়িয়ে আছে। মনে রাখতে হবে, এরা কিন্তু বর্তমানে কট্টর তৃণমূল সমর্থক হিসাবে কাজ করেছে। তৃতীয়ত, এনআরসি, সিএএ প্রভৃতি চালু করে বিজেপি সরকার মনে করেছিল যে এগুলি চালু করার ফলে হয়তো বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের অধিকাংশই তাদেরকে সমর্থন করবে, কিন্তু বিষয়টি মোটেই তা হয়নি। বরঞ্চ রাজ্য সরকার কৌশলে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এতে তাদের বিপদ। ফলে বিজেপির কাছে এই সিএএ এবং এনআরসি আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। নিজেদের অস্ত্র নিজেদের দিকে বুমেরাং হয়ে নিজেদেরকেই আঘাত করেছে। আমি হলফ করে বলতে পারি, এমন কোনো বাংলাদেশি নেই যে এই সিএএ শুনে তার বুকের মধ্যে এতটুকু হলেও ভয়ের উদ্রেক হয়নি। ফলে এই শরণার্থীরা আতঙ্কিত হয়েছে এই ভেবে যে সিএএ চালু হলে আবার বাংলাদেশে ডকুমেন্ট জোগাড় করো, প্রমাণ দাও, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অত্যন্ত সুকৌশলে তাদের প্রচারের ফলে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা তো নাগরিক আছেই, আবার নতুন করে কিসের নাগরিকতা। তাদেরকে আরও বোঝাতে সক্ষম হয়েছে যে এই নাগরিকতা দেওয়ার নামে আসলে বাংলাদেশি চিহ্নিতকরণের কাজই করছে সরকার। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশি মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্ব প্রচারের মাধ্যমে তাদের মন থেকে এই আতঙ্ক দূর করতে সমর্থ হননি। প্রকৃতপক্ষে এক্ষেত্রে তারা তেমনভাবে কোনো প্রচারই করেননি, তাই ফল যা হবার তাই হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে বনগাঁ বা রানাঘাটে বিজেপি জিতল কিভাবে? এখানে মনে রাখতে হবে, যে ব্যবধানে এই আসনগুলিতে জেতার কথা ছিল, ব্যবধানটা কিন্তু তা হয়নি। ব্যবধানের পরিমাণ অনেকটাই কমে এসেছে। কারণ আমি আগেই বলেছি যে প্রচারের গুণে এই সিএ এনআরসি বাংলাদেশিদের আশ্বস্ত না করে আতঙ্কিত করেছে, যা হিতে বিপরীত হয়েছে। চতুর্থত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলের ভোটের ক্ষেত্রে সুফল এনে দিয়েছে।
তবে বহু বড় বড় মাথাওয়ালা ব্যক্তিরা প্রায় প্রতিটি চ্যানেলে একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের কৃতিত্বকে যেভাবে বাড়িয়ে দেখাচ্ছেন, আমার মনে হয় তারা আসল কারণগুলিকে উপেক্ষা করে যাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার যদি তৃণমূলের এই ফলের একমাত্র কারণ হতো, তবে যে 12টি কেন্দ্রে বিজেপি জিতেছে সেখানেও বিজেপি জিততো না। কারণ সেখানেও তো মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান, নাকি সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ? সেখানকার মহিলারা কেন ভাবলেন না লক্ষ্মীর ভাণ্ডারের কথা? আরেকটি কথা মনে রাখা দরকার যে গ্রামে গঞ্জের যে বাড়ির পুরুষ সদস্যরা তৃণমূলের সমর্থক, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি নাও বাড়ানো হতো, তাহলেও যে তারা তৃণমূলকেই ভোট দিত তা বলার অপেক্ষা রাখে না। আর যে বাড়ির পুরুষ সদস্যরা বিজেপির সমর্থক, তারা যে লক্ষ্মীর ভাণ্ডার পেলেও তৃণমূলকে ভোট দেয়নি, সেটাও বলার অপেক্ষা রাখে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু স্বাধীন চেতা মহিলা আছে যারা নিজেদের পছন্দ মতো ভোট দেন, কিন্তু তাদের সংখ্যাটা নিতান্তই নগণ্য। তাই বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের ভোট সংখ্যা বাড়িয়েছে ঠিকই, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের এই জয়ের জন্য একমাত্র কারণ নয়। পঞ্চমত, মোদী সরকারের কিছু কিছু কাজকর্ম, যেমন রাহুল গান্ধীকে সাংসদ থেকে বহিষ্কার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী প্রমুখ বিরোধী নেতৃবৃন্দের গ্রেপ্তার, ইডি সিবিআই অভিযান, সব ক্ষেত্রে মানুষ কিন্তু ভালোভাবে নেননি। এরা অন্যায় করেছেন ঠিকই, কিন্তু ভোটের পূর্বে দুম করে এদের গ্রেপ্তারি মানুষ অনেক সময় একে গণতন্ত্রের অস্তিত্বের সংকট হিসাবে ধরে নিয়েছেন। তৃণমূলের ব্যাপক প্রচার এক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়েছে, যা শিক্ষিত অনেক মানুষকেই বিজেপির প্রতি বিমুখ করে তুলেছে। ষষ্ঠত, বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব এবং গোষ্ঠীবাজি ও অনেকের কেন্দ্র পরিবর্তন প্রভৃতি ঘটনাও রাজ্য বিজেপির ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। স্বয়ং দিলীপ ঘোষ এবং সৌমিত্র খান প্রমুখের কথায় আজ এটা কিন্তু স্পষ্ট। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আরএসএস এর সম্পর্কের কিছুটা হলেও যে অবনতি বা সম্পর্কের টানাপোড়েন, যা সমগ্র ভারতবর্ষে জুড়ে বিজেপির সাংগঠনিক দুর্বলতার কিন্তু একটি অন্যতম কারণ। এতক্ষণ এই যে সমস্ত ফ্যাক্টরগুলির কথা আমি বললাম, এর প্রতিটি ফ্যাক্টরই 1 থেকে 2% করে মানুষকে বিজেপির দিক থেকে ঘুরিয়ে তৃণমূলের দিকে টানতে সমর্থ হয়েছে। ফলে সমস্ত ফ্যাক্টরগুলি মিলিয়ে প্রায় 5 থেকে 6% মানুষকে তৃণমূলের দিকে নিয়ে গেছে, যা অধিকাংশ আসন জয়ের ক্ষেত্রে ভীষণভাবে কাজে এসেছে। বলা যেতে পারে এই ফ্যাক্টরগুলি তৃণমূল সরকারের হাজারো সমস্যার মধ্যেও সমস্ত ইস্যুকে ঢেকে দিয়ে জয় ছিনিয়ে দিয়েছে। হয়তো আমার এই বিশ্লেষণের সাথে অনেকেই আপনারা একমত নাও হতে পারেন। যদি অনেকে মনে হয় যে এর মধ্যে কিছুটা হলেও সারবত্তা আছে, তবে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভুল মনে হয় তাহলেও কমেন্টে তা জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ।